দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যে হাতড়ে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুলের তর্জনী দিয়ে মৃদু চাপ দিয়ে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেয়ালে ঠেকলো হাত। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাচের টুকরো এসে পড়েছে। পায়ে চুটি, তাই কাচ ফোড়ার ভয় নেই, কিন্তু আলনাটা গেল কোথায়? সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংসদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেয়ালে। আয়নাটা থাকে টেবিলের ওপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখানে ওখানে করবার তার বাতিক আছে বটে। তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান করে দেয় খাটের তলায়। ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগ বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিলকে লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল চিরচির করে। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতলটা খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজ ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকে জানালা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখাড়ি হাতল, কাচের হাতল, পলকাটা কাঠ গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি সাধারণত তিনি খুলে রেখে যান না, যদিও ধন দৌলত বলতে কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এক তুমুল বৃষ্টি, আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়েছে ঘরের ভেতর। টেবিলের ওপরেও জল পড়েছিল। তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথাটা বলতে হবে। এই কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা তিনি রাস্তা ভেজা দেখেই বুঝতে পেরেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানালার দিকে সরিয়ে থাকে আর কাপড় সমেত আলনাটাকে উল্টো দিকের দেয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচকের পরিচয় দিয়েছে। ফণিবাবু মানিব্যাগটা পকেট পুরে জানালার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকার হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। ফণিবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই, কিন্তু পর মুহূর্তেই খটকাটা মন থেকে দূর হয়ে গেল। মানুষ নিজের ঘরের আসবাবপত্র খুঁটিনাটি সবসময় মনে রাখে না। এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে। এখন ফণিবাবুর মুখ দরজার দিকে, বাইরের ছোট্ট ছাদটার দিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণিবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না। যাক, তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যেই মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলেই দিল। টেলিফোন।
তার মাথার ঠিক পেছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামলো। এবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি, দুটো বাড়ি 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3-এ ফণীবাবু কোনো দিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3-এর 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণীবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আর একটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেরই বাঁ দিক থেকে। মেঝের ওপর একটা টিনের বাক্স জাতীয় কিছু খসার শব্দ। ফণীবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে, আর তার বুকের ভেতরে দুর্মুষ পেটা শব্দ হয়েছে। চোর! তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে, তাহলে ফণীবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্য দশা, তা চোরের চেয়ে ছাতাটা জখম হবে বেশি। চোর অবশ্য আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতি জানান দেবার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না। ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক 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 একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণীবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুড়ি থাকা অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণীবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে, কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে কি উঠে পড়বেন তিনি? কিন্তু যদি সিঁড়িতে নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণীবাবুর চিন্তার ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধে হয় না। 48 ধাপ অবধি গুনে 49-এর মাথায় ফণীবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছে সিঁড়ি দিয়ে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণীবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল, বছর 50 বয়স, জাদ্রেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্যি পাঞ্জাবি, ঘন ভ্রুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64। পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভেতরেও শব্দ, খচখচ, ধূপধাপ। আর তারপরেই একটা যন্ত্রণা সূচক উফ। পায়ে কাচ বিচ্ছে। চোরের শাস্তি। বাইরে আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল। চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা পেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়িতে পায়ের শব্দ এবার মেঝেতে। বাইরের বারান্দায় ফণীবাবু উঠে পড়লেন। সাবধানে কাচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে। কয়েক মুহূর্তের নিঃশব্দতা। তারপর একই দরজাটা। আদিনাথ সান্যালের বাজখাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণীবাবু গলাটা ভুলেননি। আরও মনে পড়েছে ফণীবাবুর,
তার পাশের ঘরের নরেশ বিশ্বাস বলেছিলেন একটা কথা, সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় 3খানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজে এখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভেতর কাজ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে নাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পেছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2-এর দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা চলে এসেছে। আর এরই সাথে আজকের গল্পটা শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।